ঘড়িতে সময় তখন বেলা 11:30। মির্জা এন্টারপ্রাইজ হেড অফিসের সামনে বাইক পার করে হেলমেট সরিয়ে ইরফান এস্তোপায় হেঁটে অফিসে ঢুকতে ইরফান মির্জা মুখোমুখি হলো শামিনের। ইরফানের জয়েনিংয়ের পর থেকে শামিন একটু দেরি করে অফিসে আসে, বলা চলে একটু ফ্রি করেছে নিজেকে এত ব্যস্ততা থেকে। ইলহাম মির্জাও তাই। এমনিতেও ইরফান অফিসে খুব সুন্দর করে সামলায়, যতই ছন্নছাড়া স্বভাবে হোক না কেন। বড় বাবাকে দেখে গম্ভীর মুখটা একটা অবশিশুর মতো করে ফেলল ইরফান, যা তার মতোই নর্মভদ্র সভ্য ছেলে ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। একেবারে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে বড় বাবার সামনে। স্বামী তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখে বলে, কোথায় গিয়েছিলে অফিস রেখে? আটার মিলে। বাবা গতকাল রাত দেখে আসতে বলেছিল। একেবারে ভদ্র জবাব ইরফান। শামিন বলল, যাও কাজ করে গিয়ে এবার। ইরফান মাথা নিচে করে ধীর পায়ে হেঁটে অ্যাকাউন্ট সেকশনে ঢুকতে স্বামী নিয়ে আসা এদিক ওদিক তাকিয়ে ফোনটা বের করে প্রথমে ইলহামকে, তারপর আটার মিলে ম্যানেজার রুহুলকে কল করে জানতে চায় ইরফান গিয়েছিল ওখানে। জি স্যার। কতক্ষণ ছিল? ঘণ্টাখানেক স্যার। আশ্বস্ত হয়ে কল কেটে স্বামীর ফোনটা পকেটে ঢুকেই নেয়। ওদিকে ইরফান তখন অ্যাকাউন্ট সেকশনে এক্সিটে দাঁড়িয়ে উকি মেরে বড় বাবার কাজ কারবার দেখছিল। সে জানতো এটা হবে, তার জন্য প্ল্যান বি আগে থেকে রেডি করে রেখে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে বড় বাবাকে দেখতে দেখে পৈশাসিক হাসি হাসে ইরফান। আটার মিলে সে অবশ্যই গিয়েছিল, তবে 1 ঘন্টা থাকেনি, থেকেছে 5 মিনিট। ম্যানেজার রুহুলের সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে সে। গিয়ে শুধু ম্যানেজার রুহুলকে বলেছে সে এখানে ঘণ্টাখানেক হয়ে এসেছে। কথাটা রুহুল মস্তিষ্ক ভালো করে ঢুকিয়ে নিয়ে তবে আটার মিল থেকে বেরিয়েছে। রুহুলের মস্তিষ্ক ধরে নিয়েছে মেজু ছাড় ছেলে 1 ঘন্টা থেকেছে। সে তেমনটাই বড় স্যারে মানে শামিনকে জানিয়েছে। নিশ্চুপ হাসে নিজের ডেস্কে গিয়ে বসল ইরফান। চেয়ার গায়ে এলিয়ে দিয়ে 2 চোখ বন্ধ করে ফেলে একটা লম্বা শ্বাস ফেলে ওভাবেই বসে থাকে। দুপুরে ভাইয়া ভাবির অপেক্ষা করতে করতে ঘণ্টাখানেকে যেন ঘুমিয়ে পড়েছিল পূনমী। যখন উঠল তখন কেবলমাত্র 1:30 বেজেছে। মিস জেনিকে জিজ্ঞেস করে পূনমী জানতে পারে ভাইয়া ভাবি এসেছে কিছুক্ষণ আগে। বেচারা দেরি করে না আসে, চোখ মুখ কঠিন করে ছড়ি দিয়ে উঠে দাঁড়ায়। মিস জেনি ঠোঁট দিয়ে জিভ ভিজে বলে, এখন বলবে? জবাব দিয়ে এগিয়ে যায় পূনমী। পা দুটো গিয়ে স্থির হয় ভাইয়া ভাবির ঘরের সামনে এবং ওখানে দাঁড়িয়ে পড়ে সে। ভিতর থেকে ইয়ানা খিলখিল হাসি কর্ণগোচর হয় মেয়েটার। স্বামীর সাথে হেসে লুটোপুটি খাচ্ছে। আজ প্রোগ্রামে দারুণ মজা করেছে দুজন। প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরে প্রীতম খোঁচা খোঁচা দাড়ি ছাঁচতে ইনু ওর হাত থেকে লেজারটা নিয়ে নিজেই প্রীতমের শেভ করে দিচ্ছে। প্রীতম হাসতে হাসতে বলছে, আরে আরে এত হাসছ, গাল কেটে যাবে আমার। ইনু হাসি থামায় না, তার খিলখিল হাসি মুখরিত গোটা কামরায়। বাইরে দাঁড়িয়ে সবটা শোনে পূনমী। আকস্মাৎ তাকে জেগে ধরে তীব্র অস্থির আর মন খারাপ। ভাইয়া ভাবি কত সুন্দর সময় কাটাচ্ছে, কত সুন্দর মুহূর্ত পূনমী নষ্ট করে দিতে পারবে না, কখনোই না। পিছনে যায় পূনমী। ইরফান মির্জার কথা বলবে আজ। এখানে কি হবে সে জানে। ভাবি ওই হাসি থেমে যাবে। ভাবির অবচেতন মনে পূনমীকে দায়ী করবে, দুষবে তাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য। পূনমী আর এগোয় না, পাংশুবর্ণে মুখটা নিয়ে ফিরে যায় নিজের ঘরে। মিস জেনি অবাক হয়ে বলল, জানাবে না মামুনি প্রীতমকে? পূনমী গিয়ে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। বলল তার দরকার নেই, ভাইয়া ভাবি এসব থেকে দূরে রাখাই বেটার। আসুক আরেকবার, তখন দেখব। আজ বাদে কাল ইসি মইন চলে যাবে বান্দরবান। থানচিতে মইন কটেজ পেয়েছে। ওদের গোছগাছ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ অফিস থেকে 4টা নাগাদ ফিরে ইরফান গোসল সেরে নিতে নিজে শোনে ইলহাম মির্জার হাঁক ডাক। ইরফান নিচে নেমে জানতে চাইল কি হয়েছে। চেঁচিয়ে উঠে ইলহাম মির্জা, কি হয়েছে? ওরা কাল সকালে চলে যাবে। জামাই অফিসে কাগজপত্র গোছাতে ছোটাছুটি করছে, ইসে ওদিকে একা গোছগাছ করছে। ভাই হিসাবে কোনো দায়িত্ব আছে কি? নেই তোমাদের? একজন সভা সেমিনার করতে করতে জান দিয়ে দিল, আর তুমি তো তুমি খুঁজিয়ে না দিলে একটা কাজ করতে চাও না। স্বামী নিউজ পেপার হাতে চুপচাপ হাসছে। ইরফান ঠান্ডা গলায় ইলহামের বলে, বড় বাবা
সাথে আগেই বলেছি আমি। এই এখন বেরোবো, এত চেঁচামেচি করো না বোন। আমার যথেষ্ট চিন্তা আছে। দাদানও ওখানেই আছে। ঘরে গিয়ে তোয়ালা দিয়ে মাথা মুছে ফটাফট পোশাক পাল্টে নেয় ইরফান। আগের মতোই বকাটে বেশে থাকা হয় না। শার্ট সবগুলো বোতাম লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করতে করতে বিড় করে বলো, তুমি অতই চেষ্টা করিস না কেন ইরফান মির্জা? তোকে কখনো ভদ্রলোক লাগবে না দেখতে। আরে ভদ্রলোক চেহারা থাকে আলাদা, তোর চেহারা একটা শালা ইতর ইতর ভাব রয়ে গিয়েছে। তা সে তুই যতই ভালো হোস না কেন, ওই যে ইহান তাজর আর মঈন ফরাজি, ওনাদের চেহারায় যেমন লেপ্টে আছে সাক্ষাৎ ফেরেশতা, তেমন তোর চেহারায় লেপ্টে আছে শালা গুন্ডা। আপন মনে বিড়বিড় করতে করতে হঠাৎ হাত থামে তার। হাত থেকে হেয়ার ব্রাশটা নামিয়ে রেখে চোখ বড় বড় করে নিজের কৃষ্ণবর্ণ মুখটাকে দেখে। কানের কাছে প্রতিধ্বনিত হয় সেই কথাগুলো। কুৎসিত দেখতে। তুমি আমাকে দেখেছ? না, তবে ওই হবে হয়তো ছোটবেলা আমার পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে, আর স্বভাবও সেরকম। সবসময় অন্য আক্রমণ করার জন্য প্রস্তুত থাকেন। কথাগুলো মনে করে হাসল ইরফান। পরপর গম্ভীর কণ্ঠে আয়না নিজের প্রতিবিলম্বকে দেখে বলল, আরে তুই কুৎসিত দেখতে, তুই জ্ঞানী আবার আদরের ছোট বোনের ছোটবেলা পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে। তোর স্বভাব সেরকম, সব সময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকিস। বলে বলে হাসে ইরফান। একটা তপ্তশ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিয়ে সরাসরি ইনুকে কল করে সে। আজকে একটা ব্যাপার পরীক্ষা করা ছিল তার, সেই টেস্টের ফলাফল জানতে ইনুকে কল করলো। ইনু কলটা রিসিভ করতে ইরফান বলল, কি করছিস? পড়ছিলাম দাদান। তোর স্বামী কই? কম্পিউটার কাজ করছে। কিছুক্ষণ চুপ থেকে ইরফান বলল, মিস জেনি কেমন আছে? ভালো। আসলে সব ঠিকঠাক? হ্যাঁ, কেন কি হবে? ইনু অবাক হয়ে জানতে চায়। ইরফানের সামান্য হেসে কিছু না বলে কল কেটে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। জ্ঞানী আপার আদরের বোন নালিশ করেনি তার ভাইয়ের কাছে। হাসল ইরফান মনে মনে। পরপর বলল, বোকামির টেস্টে পাশ করেছ তুমি, বিরক্তবতী। তোমাকে 10 মার্ক দেওয়া হলো। একটু থেমে ইরফান আবারও বলল, বড্ড বেশি ভালো মানুষ তুমি, আর ভালো মানুষের সুযোগ নিতে হয় ইরফান মির্জা নেয়। অফিসিয়াল কাগজপত্র গুছিয়ে সন্ধ্যা নাগাদ মঈন ফ্ল্যাটে ফিরে দেখল ইহান আর ইরফান এসেছে। ঝুমঝুমি মা কাঁদছে ইনসা মঈনের জন্য। ইনসা তাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে। ফ্ল্যাটের যাবতীয় মালামাল প্যাক করে ইতিমধ্যে বান্দরবান পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহান আর ইরফান এসে সবটা দেখছেন। এখন বোন আর বোনের জামাই নিয়ে চলে যাবে শান্তিনীরে আজ রাতে। সেখান থেকে কাল সকালে ইরফান নিয়ে যাবে মঈন ইসিকে। মঈনের মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, তবে চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে মন মেজাজ ঠিক নেই। অফিসের কাজ লিগার চৌধুরী ফুলে তোরা পাঠিয়েছিল, তোরাটা কুচলে দিয়েই চুপচাপ চলে এসেছে। রাতে শান্তিনীরে ইনু এলো। আপু দুলাভাইকে সকাল সকাল সি অফ করতে বলে। খাবার টেবিলে মেয়ে জামাইকে বসিয়ে বাড়ির বড়রা আড্ডা দিলেন কিছুক্ষণ, যাতে কেউ মন খারাপ না করে থাকে। মইনের মনটা শুধুমাত্র ট্রান্সফার নিয়ে বিক্ষিপ্ত ছিল না। তার লোভী মন এত সুন্দর একটা পরিবার থেকে এতটা দূরে চলে যাওয়া বিষয়টি মানতে নারাজ। বাইরে কাউকে বুঝতে না দিলেও ভিতর ভিতর খানিকটা ভঙ্গু সে। এই ব্যাপারটা নিয়ে স্ত্রীকে বুঝতে দেয়নি মঈন। তাহলে ইসি শুরু করে দেবে ইয়াশা মির্জা থেকে টাকা নিয়ে ট্রান্সফার আটকে দেওয়ার কথা। হয়তো আবেগে বলবে, তবে মঈনের জন্য বিরক্তকর হবে খুব। যাওয়ার আগে শ্বশুর শাশুড়িকে সাথে রাতের চায়ের আড্ডা ব্যস্ত। ইহান সেখানেই ছিল মঈনের সাথে। কিছুটা দূরে বসে ল্যাপটপে শুধু জন্মদিনের ছবিগুলো দেখছিল সে। ইনু হঠাৎ ফোনটা হাতে নিয়ে বলে উঠল, রে আপু বাড়িতে এলো কিনা সেটা খোঁজ নিতেই ভুলে গিয়েছি। ইহান ওর দিকে তাকায়। প্রেরণা দুদিন রেস্তোরাঁতে বসেনি সে জানতে চাইল কোথায় গিয়েছে উনি। আপু শ্বশুর বাড়িতে। ইহান চুপচাপ নিজের দৃষ্টি নামিয়ে স্ক্রিনে রাখলো। স্ক্রিনে প্রেরণার শুদ্ধ একটা হাস্যোজ্জ্বল ছবি। মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে শুদ্ধ। ইরফান তখন ফুল ছেড়ে সিগারেট খেতে গিয়েছিল। দূর থেকে ইসিকে আসতে দেখে সে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসি এসে ভাইয়ের পাশে বসতে বসতে বলে, কি সুন্দর চাঁদ দেখ। জানি না বান্দরবানকে চাঁদ দেখলে এমন লাগবে কিনা। তোর
বর কোথায়? শ্বশুরদের সাথে আড্ডা দিচ্ছে। দু ভাই বোন চুপচাপ বসে থাকে। ইরফান হঠাৎ নীরবতা ভেঙে নর্মস্বরে বোনকে বলে, ওখানে গিয়ে উল্টোপাল্টা কিছু করিস না, করার আগে আর কাউকে না জানালেও আমাকে জানাস। হাসছে ইনশাও। হাসতে হাসতে বলছে, কি কথা রে তোর ভাই, তুই দাদাগিরি দেখাচ্ছিস দেখছি। শার্টের কলার ঠিক করতে করতে ইরফান ফাজলামি করে বলে, তো ম্যাহো। ইনশা চুপ করে ভাইকে কিছু সময় দেখে বলে, আর এখানে তুইও উল্টোপাল্টো কিছু করিস না, ওই ইনুর ননদ। ইশিকে পুরোটা বলতে না দিয়ে ইরফান মুখে চ বর্গীয় শব্দ করে বলে উঠল, কি লাগিয়ে রেখেছিস তুই ভাই? বললাম না আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন হার। আরে যার নামটা ঠিকঠাক মনে নেই আমার, প্রণতি, পনিলা, পূর্বালি, কী যেন নাম ছিল, পনমি। অস্ফুট জবাব দেয় ইনশিয়া। ইরফান তৎক্ষণাৎ বলে ওঠে, ও হ্যাঁ প্রণামী। প্রণামী, আচ্ছা এমন নাম হয়? ভাইয়ের দিকে শীতল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনশা বলল, প্রণামী না, ওর নাম পনমি। যাক গে, তোর না জানলেও চলবে, মেয়েটা ধারের কাছেও ঘেসবি না, এটাই ফাইনাল কথা। ফজর আজান দিয়েছে, মিনিট 5 হলো। সিনিয়র মির্জারা মসজিদ থেকে ফিরেছেন। শ্বশুরদের সাথে মইনও ছিল। ঋতু নামাজ আদায় করে রান্নাঘর এবং আলো নিজের ঘরে কাবার থেকে মেয়ের জন্য কিছু নকশিকাতা বের করেছে। এগুলো রেহানা মানে ইনশাও নানুমণি সেলাই করে রেখে গিয়েছে নাতির জন্য। এগুলো ইনশা মইনকে দিয়ে দেবে, সাথে করে সে ইনশা ঘুমে আচ্ছন্ন হয়েছিল তখনও। শুধু ইনশা নয়, মরার মতো পড়ে আছে, ঘুমাচ্ছে এই বাড়ির আদরের বুড়ো বাচ্চাগুলো সবাই। গতকাল রাতে ইসি মইন চলে যাবে বলে প্রত্যেকে রাতে 2টো অবধি জেগে আড্ডা দিয়েছে। তার জন্য এই দশা। আলো কিছুক্ষণ সবাই ডাকাডাকি করলে ক্লান্ত হয়ে নিজে নামলো। জামাইয়ের জন্য নিজের হাতে নাস্তা না বানালে শান্তি পায় না সে। পরি সকাল সকাল একজন সিনিয়র ডেলিভারি পেশেন্ট দেখতে ছুটে পাশের ব্লকে। শ্বশুরদের সাথে মইনের ড্রয়িং রুমে সোফায় বসে সকালে চাটা খেয়ে দোতলায় উঠে এসে ইসিকে ঘুম থেকে তুলল। চোখ জোড়া ঘুমে আচ্ছন্ন, সারাত না ঘুমানো ফলাফল স্বরূপ চোখের আশপাশটা ব্যথা টনটন করছে মেয়েটার। মইন ডাকে, তড়াক করে লাফিয়ে উঠে বসে। স্বামী এসে হাঁক ডেকে ছেড়ে বাকিদের তোলার চেষ্টা করে। আজ ইহানও যেন ঘুম ভাঙতে চাইছে না। ইসমাম মির্জা ফোন করলে নিজ জামাইকে, সকালে নাস্তাটা আজ সবাই একসাথে করবে তাই। কল করে ইসমাম মির্জা জলগম্ভীর স্বরে বলো, কখন আসছো? এক্ষুনি বাবা, মিনমিনে উত্তর দেয় পিতা। বেশ তাড়াতাড়ি এসো, নিশ্চয়ই বাবা প্রেরণাকে নিয়ে আসতে বলে দিয়েছে ইনশাও, ওকে নিয়ে এসো। দেখছি বাবা, আচ্ছা রাখছি। জি বাবা। ইসমাম কল কেটে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এই ছেলে বাপ ডাক ছাড়া একটা লাইনও বলে না। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে ইসমামের। অতিভক্তি চোরের লক্ষণ, শুধুমাত্র এই কথাটা মনে হয়, তবে মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। বাইরে একটা ছেলে কতবার সাবলীনভাবে তাকে বাবা বলে ডাকছে এই ভেবে। শ্বশুরে দায়িত্ব পালন করে ইসমাম মির্জা উঠে দাঁড়ায়। ততক্ষণে দেখতে পায় ইনুর চোখ ডলতে ডলতে নামছে। মেয়েটা দেখে হতাশ ইসমাম। কি শাস্তি হালকে দিনকে দিন বানিয়ে ছাড়ছে। খাবার টেবিলের কাছে গিয়ে ইসমাম পরীকে না পেয়ে আলোকে বলে, ও কি কাজ করে? ও বাড়িতে খুব একটু আলাদা ডেকে জানতে চেয়ে তো। আলো অবাক হয়ে বলে, কাজ করলে কি, ওটা তো ওর বাড়ি। ইসমাম কিছু বলে না। আলো বলতে থাকে, তুমি শুধু রেজাল্টের কথা ভাবো, মেয়ে তার বাড়িতে অবশ্যই কাজ করুক। এমনিতেও ওসব না শিখে আমরা ভুল করেছি, চরম ভুল। একজনকে দেখো কাজ করতে গিয়ে একজন ঘর পুড়িয়ে দিচ্ছে। অবশ্যই এর জন্য তোমরা 3 ভাই আমাদের থেকে 1 চুলো কম দায়ী না। যখনই ওদের কাজ শেখাতে যেতাম তখনই চেঁচিয়ে উঠতে, না আমার আম্মারা কাজ করবে না। ইসমাম হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান নেয়। আলো আর বাড়ির বউদের এ ধরনের খোঁচাখুচির কথা শুরু হলেই সারাদিন চলতেই থাকে। তাই অল্পতে কেটে পড়ল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ভেজা চুলে তাওয়ালা পেঁচিয়ে ইসি বেরিয়ে নিজেদের প্যাকেজগুলো চেক করে নিতে থাকে। মইন ততক্ষণে পোশাক পাল্টে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়ে তারা। নতুন পরিবেশ, নতুন গন্তব্য। ইসিকে তেস্রা নজরে এক পলক দেখে মইন চোখ সরিয়ে নেয়। এখন মুখমণ্ডল স্বাভাবিক। এই মেয়ে চঞ্চলতা দেখে মনে হচ্ছে ট্রিপে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। নিজের জন্য একটা সালোয়ার স্যুট বের করে সেটা পরে নেয় ইসি। মইন নিচে নামে। সবাই প্রীতমের অপেক্ষায় ছিল। প্রীতম এসেছে একা, সাথে করে প্রেরণাকে নিয়ে আসেনি। গতকাল রাতে ট্রেনে ফিরেছে প্রেরণা। মাথা ব্যথা থাকা আসতে পারেনি। তবে ইনশা মইনের জন্য গিফট পাঠিয়ে প্রীতমের কাছে।
ইরফান দু ভাই সকাল 7:30 নাগাদ নিচে নামলো। সব সময় মতো বোনের ব্যাগপত্র গাড়িতে ওঠাচ্ছে দুই ভাই। বাড়ির দারোয়ান থাকা সত্ত্বেও ব্রেকফাস্ট টেবিলে জমকালো হাসি আলাপে মুখরিত হলো। মইন আর চোখে তার স্ত্রী দেখছিল। যত সময় গড়াচ্ছে উজ্জ্বল মুখটা মলিন হচ্ছে ইসিস। অবশেষে সেই সময় এলো যখন এই বাড়ির লোকজন তৃতীয় দফা বড় মেয়ের জামাইকে বিদায় জানাতে শান্তিদিনের পোর্চে নিচে সমবেত হলো। এইবার আলো কাঁদছে, ভীষণ কাঁদছে। এইবার খুব কেঁদে বুক ভাসাচ্ছে। ওকে ধরে রাখছে স্বামীন। ইনশা মায়ের কান্না দেখে নিজেকে শক্ত করে। যেটুকু মন নরম হয়েছিল সেটুকু কাউকে বুঝতে না দিয়ে মায়ের দুগালে চুমো খেয়ে হাসতে হাসতে গাড়িতে উঠল। এমন ভাব করলো যেন সে সত্যি বেশ আনন্দিত। গাড়িতে উঠে জানালার বাইরে মুখ বের করে মাম্মা পাপাকে উড়ন্ত চুমু দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানায়। ড্রাইভিং সিটে ইহান, পাশের সিটে ইরফান, মইন বসেছে ইনশার পাশেতে। সবাই বিষণ্ণ মুখে পেছনে ফেলে রেখে গাড়ি চলতে শুরু করে। ইনশা নিজের সিটে গা এলিয়ে দু চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। আচমকা নিজের হাতটাকে একটা শক্ত ধীর হাতের মুঠো টের পেতে দু চোখ মেলে তাকায় সে। মইনের দুটো গাঢ় বাদামি চোখ শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। তার নরম কোমল হাতটাকে নিচে হাতে মুঠো বন্দি করে রেখে চুপচাপ 5 ঘন্টার রাস্তা পার করেছে 7 ঘন্টা। মাঝখানে দুবার বিশ্রামে যেন থামিয়েছিল গাড়িটা। ইহান, ইরফান, মুইন, ইনশা সবাই পালা করে ড্রাইভ করতে করতে বেশ উপভোগ করেছে জার্নিটা। এখন ইনশা মন খারাপ নেই বলেই চলে। যত সময় গড়াচ্ছে তার মুখে ছাপিয়ে যাচ্ছে একটা চাপা উত্তেজনা। ড্রাইভিং ছেড়ে তখন মইন ছিল, তার পাশে ইহান। গাড়ি কেবল বান্দরবান সদর হয়ে লামা রাস্তায় এগোচ্ছে। মইন পোস্টিং লামা হয়েছে। পাহাড়ি রাস্তা, অভূতপূর্ব প্রকৃতির সৌন্দর্য, নীলাভূমি, উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে ইনশা চোখ ছানা পাড়া বিস্ময়ভীভূত হয়ে শুধু দেখছে। জানালার বাইরে উঁকি দিয়ে মনে হচ্ছে সে অন্য জগতে চলে গিয়েছে, অন্য কোনো ভুবনে। ঘাড় ঘুরিয়ে ব্যাগ থেকে তড়িঘড়ি করে ক্যামেরা বের করে ফটাফট 2-3টে ছবি তুলে নেয়। আদিবাসী নারীরা যারা হাইওয়ে পাশ ঘেঁষে যাচ্ছিল। এই ক্যামেরাটা গত সপ্তাহে মইন গিফট করেছে এ মাসের স্যালারি পেয়ে। ইনশার তরুণী মনটা কিশোরী মেয়েদের মতো হয়ে যায় অন্য ভুবনের সান্নিধ্য এসে। তারা ক্রস করছে বন্যপ্রাণী সংরক্ষণ এরিয়া। রাস্তার দুধারে ছোট ছোট টিলা, ওপর হরিণ শাবক দেখে মুগ্ধ নয় হাঁ করে তাকিয়ে থেকে দুম করে চেঁচিয়ে ওঠে, এসপি এটা কি? এ তো মহানগরীর চেয়ে সুন্দর, যেন স্বপ্নপুরী। ওর বাচ্চা মেয়ে দেখে সবাই চুপচাপ হাসে। ইনশা এখন আপ্লুত হয়ে বলে, ট্রান্সফার থেকে যদি দারুণ কিছু হয় তবে ট্রান্সফারই ভালো। মইন ড্রাইভ করছে। ইহান রাগী চোখে বোনের দিকে তাকায়। এই ধরনের হালকা রসিকতা তার পছন্দ হয়নি। ইনশা নিজে বের করে রাখা দাঁতের পাট আড়াল করে নেয় বড় দাদানের রাগী দৃষ্টি থেকে। মইনকে কার্যালয়ের সামনে নামিয়ে দিয়ে তারা ফের রওনা দেয় কটেজের উদ্দেশ্যে। মইন ওখান থেকে তার হাজিরা দিয়ে তারপর যাবে। রাত 8টা বাজে কটেজে পৌঁছায়। ওখানে গিয়ে দেখতে পায় কটেজ একেবারে পরিপাটি, শুধু জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। জানতো আজ রাতে কি হবে না, তাই রাতের খাবারটা তারা সাথে করে নিয়ে এসেছিল। সাংবাদিকদের সাথে মিটিং শেষ করে মইন দ্রুত ফিরল নিজ কার্যালয় থেকে। রাত তখন 10টার কাছাকাছি। 4জন মিলে কটেজটা পুরো গুছিয়ে নিল আসবাবপত্র সাজে। মইনের শত বারণ সত্ত্বেও ইহান আর ইরফান শোনেনি। দু ভাই হাতে হাতে তৃতীয় দফা সাজিয়ে দিল বোনের সংসার। পাশাপাশি দুটো রুম, একটা রুমে এসি রয়েছে, আরেকটা রুমে নেই। মইন ইহান আর ইরফানকে এসি রুমটা ছেড়ে দিল তাদের। দু ভাই তো মরে গেলে ওই রুমে থাকবে না বলে পণ করেছে। অগত্যা হাল ছেড়ে দিয়ে মইনি সে নিজেদের ঘরে শুল। আজ মির্জাবাড়ি দুলালেরা সেই দিন রাতটা বোনের বাড়িতে একটা নর্মাল রুমে পার করে দিল খুশি খুশি। ডিফেন্স ক্যারিয়ার ইহান এসব অভ্যস্ত হলে ইরফান নয়। তবুও বোনের বাড়িতে নিজের আয়েসের জন্য একটু ভ্রুক্ষেপ হলো না দাদা। মইনিশির নতুন সংসার আজ 5 দিন। ইহান, ইরফান পরদিন ভোরে ফিরেছে ঢাকায়। এখন যে যার কাজে ভীষণ ব্যস্ত। শান্তিনের মহিলার ব্যস্ত তাদের গৃহিণীর জীবন নিয়ে। ওদের মধ্যে পরি একটু ব্যতিক্রম। সে পেশাজীবী মানুষ, তার ব্যস্ততা আছে। তবে আলো আর ঋতু সারাদিন কাটে নিজেদের বুড়ো স্বামীর সাথে বুড়ো বয়সে আলাপ পেরে, রান্নাঘরে অথবা মেয়ে জামাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে। বাড়ির পুরুষেরা ওল্ড ক্লাবে জয়েন হয়েছে সময় কাটাতে। বিকেলে বিকেলে গলফ খেলতে চলে যায়। অফিসের দায়িত্ব ইরফানকে দিয়ে। ইরফান অত্যন্ত নিখুঁতভাবে ঘর বাইরে নিজের কাজগুলো করছে। ওর নামে আর কোনো কমপ্লেন আসেনি দেখে আগে
তিক্ততা ভয় কিছুটা কমেছে বড়দের মাঝে। এখন দু ভাইয়ের জন্য দেখে শুনে বউ নিয়ে আসলে তাদের ঘাড় থেকে মহা দুশ্চিন্তা নেমে যাবে। ভদ্রবেশে অফিসে যায় ইরফান। সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে বন্ধুদের বাড়িতে ডেকে আড্ডা দেয়। ঋতু যেখানে সেখানে সিগারেটের টুকরো খুঁজে পায় না আর খুব গোছালো হয়েছে। ইরফান মায়ের মন এসব দেখে স্বস্তি পায়। তার দিন কাটে আল্লাহর নাম নিয়ে। ইহানের কাছে বিয়ের কথা তুলে 3 বেলা ইনসার বাচ্চা নেওয়ার কথা বলতে বলতে এই তো এভাবে কাটছে সবার স্বাভাবিক জীবন, নির্ঝঞ্ঝট প্রতিদিন। নিউটনের রোডে আপার ক্যাফটাতে বলতে গেলে রাজনীতির আড্ডাখানা। এখানে যখন একটা দল আসে তখন গোটা ক্যাবটা ব্লক হয়ে যায়। ইহান মাঝে মাঝে ছেলেদের নিয়ে চলে যায়। আজ যেমন এলো। বিকেলে ঘণ্টাখানেক এই ক্যাফেতে কাটিয়ে বিল করে যখন ক্যাপের বাইরে পা রাখল তখন অচাম্বিত কারো সাথে হুট করে ধাক্কা লাগে ইহানের। নিজেকে সামলে নিয়ে আগন্তুকের সরি বলা সময়টিতে ঘুরে তাকাতে ইহান থমকে দাঁড়িয়ে পড়ল সেই নারী। মিনিটখানেক হলো ইহানের কথা বলতে ভুলে গিয়েছে। যখন হুঁশ এলো চল শক্ত করে পাশ কাটিয়ে যেতে নিলেই সেই মহিলা ডাকলো, ইহান কেমন আছিস? চুপচাপ দাঁড়িয়ে পড়ল ইহান, যদিও সে নির্বিকার। তোষা এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ায়। নিজের থেকে ছটফটিয়ে বলে, কেমন আছিস তুই? কি করছিস এখানে? ফাইন, আই হ্যাভ সাম বিজনেস টু টেক কেয়ার অফ। রাশভারী গলায় জবাব ইহান। তোষার পরনে স্লিভলেস কুর্তি। আর্মিতে আছে যার সাথে তোষার বিয়ে হয়েছে। সেও ইয়ানের ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে সম্পর্ক জড়িয়ে ইয়ানকে ধোঁকা দিয়েছিল। তোষা ইহানকে দেখে সেই পরিচিত গম্ভীর মুখ, তাকায় ওর হাতের দিকে। এক হাতে পাঞ্জাবি পকেটে রেখে আরেক হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তোষা হাসার চেষ্টা করে বলো, ইনুইশি বিয়ে হয়েছে শুনলাম? অল্প কথার জবাব ইহানের। তোষা কোনো কথা খুঁজে পাচ্ছে না। সব কিছু বাদ দিয়ে মাধ্যমিক লাইফ থেকে ইহানের খুব ভালো বন্ধু ছিল সে। হঠাৎ এতদিন পরে দেখা হয় ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। ভুলে গেল 3 বছর আগে সেই কি করেছিল ইহানের সাথে। ইহান অস্বস্তিতে পড়েছে। তার রাগ অনুভূতি কিছুই অবশিষ্ট নেই বাকি। ঠান্ডা গলায় তোষাকে বলল, তোর হাজবেন্ড কেমন আছে? কোন ক্যান্টনমেন্টে এখন? তোষা নিজের স্বামীর কথা চেপে নিয়ে বলল, আমি যশোর ক্যান্টনমেন্টে এখন ছুটিতে। আমি প্রেগনেন্ট। ইহান ওর দিকে শান্ত চোখে তাকিয়ে রোবোটিক আওয়াজ বলে, কনগ্রাচুলেশন। সামান্য হেসে তোষা বলল, প্লিজ আমাকে নির্লজ্জ ভাবিস না। তোকে অনেকদিন পর দেখে এত ভালো লাগছে। পুরোদমে পলিটিশিয়ান হয়েছিস। নানা জায়গায় তোর পোস্টার দেখি, ভালোই লাগে। ইহান নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তোষা বলে, তোর রাফনেস নেই আগের মতো, কেমন ঠান্ডা হয়েছিস। ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসলো ইহান। তাদের পাশ ঘেঁষে ঠিক তখনই একটা স্কুটি এসে থামে। স্কুটি প্রেরণা ছিল। এখানে আপাদের পাশে বুটিক্সে তার একটু কাজ আছে বলে এলো। তাড়াহুড়ো করে নেমে প্রেরণা মুখোমুখি হয় ইহান আর তোষার। আপাদের বিপরীতে কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তায় স্থান সংকুলার। প্রেরণা মাথা তুলে ওদের দেখতে দাঁড়িয়ে পড়ল। তার হাতে একটা বক্স। ইহান প্রেরণাকে দেখতে পেয়ে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। এমনটা কেনই বা হলো সে বুঝতে পারল না। তোষা তাড়াহুড়া করে ইহানকে বাই বলে নিজের গাড়িতে উঠতেই প্রেরণা এগিয়ে এলো, ইহানকে সালাম দিল। ইহান সালামের জবাব দিয়ে বলল, ফ্রেন্ড অ্যাকচুয়ালি। প্রেরণা তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালো ইহানের চোখে। গম্ভীর ইহান তাজর হুটহাট এমন অস্বাভাবিক আচরণে অবাক হতেই হয়। লোকটা এমনভাবে বলল যেন প্রেরণা জানতে চেয়েছে মেয়েটিকে। ভারী অদ্ভুত ঠেকলো প্রেরণার কাছে। অমায়িক হেসে প্রেরণা বলল, আপনার এখানে পেয়ে ভালো হলো। আসলে ইনু পায়েস রেঁধেছিল এবং ও চায় ওটা শান্তিনের সবাই খাবে। ওর কোচিং আছে বিদায় বক্স ভরে আমাকে দিল। বলো আপনার পার্টি অফিসে রাখতে। আমার এখানে কাজ ছিল, আপনাকে তো পেয়ে গেলাম এখানে। এটা আপন নিয়ে নিলে আমার আর পার্টি অফিসে যেতে হবে না। কষ্ট করে নিবেন? ইহান হাত বাড়িয়ে বক্সটা নিল। প্রেরণা ইতিহস্ত করে বলল, মাইন্ড করলেন? মাইন্ড করব কেন? ধীরে ধীরে প্রশ্নটা করল ইহান। আপনি নেতা শ্রেণীর লোক, এভাবে বক্স হাতে ধরিয়ে দিলাম, একটা প্রেস্টিজের ব্যাপার আছে তো। বলে প্রেরণা হেসে ফেল। হাসি থামে বলো, মজা করছি। আসছি। কি সুন্দর হাসি। এই মহিলা যখন হাসে একবারে চোখ দিয়ে হাসে। সরাসরি ইহানের বক্ষ পটে গিয়ে আঘাত করল। সমুদ্র নীলা হাসি ঝঙ্কার।
প্রেরণা তার দৃষ্টিসীমা বাইরে যাওয়া অবধি ইহান ওকে দেখল। পর একটা বিষয় মাথা আসতে অস্থিরতা নিজেকে মাথার চুল টানল ইহান। সে প্রেরণার আগ বাড়িয়ে কেন বলতে গেল তোষা ইহান ফ্রেন্ড কি ভেবেছে ভদ্রমহিলা কে জানে। নিজের প্রতি বিরক্ত, মুখটা তেতো করে, হাতের বক্স নিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে ইহান। অফিসের কাগজগুলো ইসি ভালোই সামলাতে পারছে। ইরফান যদিও খুব হেল্প করে, দিনে মোট 3 ঘন্টা ব্যয় করে হিসেব দেখে বাকি সময়টা নিজে ইচ্ছে মতো কাটায়। এখানে আসার পর একজন কেয়ারটেকার বা বুয়া পেয়েছে, খুব যোগ্য। সব কিছু মিলে নিরিবিলি আর স্নিগ্ধ মইন ইসির সংসার। সকালে মইন অফিসে চলে যায়, ইসি অফিসের কাজ নিয়ে বসে পড়ে। দুপুরে একসাথে লাঞ্চ, বিকেলে মইন অফিসে থাকে, ইসি চলে যায় ক্যামেরা নিয়ে কাছে কোথাও কোনো টিলাতে ছবি তুলতে, অথবা চলে যায় কাছে লোকাল মার্কেট ঘর সাজানো জিনিসপত্র কিনতে টুকটাক। রাতে মইন ফিলে দুজনে মিলে ডিনার সেরে স্টাডি রুমে বসে। ইসি ঠিক করেছে সিভিল সার্ভিস এক্সামে বসবে। এই ব্যাপারে একটা জেদ ঢুকেছে তার মাথায়। হঠাৎ একদিন কথায় কথায় যখন শুনতে পায় মইন সব বন্ধুদের স্ত্রীরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হুট করে মইন সেই দিন খুব প্রশংসা করে ফেলেছিল তাদের। সেই দিন ইসি ভীষণ হিংসে হয়েছিল। মইন জানল না কিছু সেসব কথা। ফটোগ্রাফি ছেড়ে হঠাৎ মাথায় বিসিএস ভূত চেপে বসেছে দেখে মইন খুব অবাক হয়। পরে ইসি হঠাৎ আগ্রহ দেখে মইন নিজ দায়িত্বে ওকে পড়াতে বসায়। 2টো অনলাইন কোচিংয়ে ভর্তি করে দিয়েছে ওকে। আর রাতে যখন ডিউটি করে বাড়িতে আসে ঘুমানোর আগ 10টা থেকে 11:30 এই 1.5 ঘন্টা খুব ভালো করে ওকে সাহায্য করে মইন। এই বিষয়ে ইসে একটু অলসতা নেই। মইন সারাদিন খেটে এসে অলসতা করে না, ক্লান্ত হয় না। এই ব্যাপারটা খুব সিরিয়াস। তবে আজ ইসির মন বসছে না পড়তে, একটু স্পেস খুঁজছে সে। এই প্রিপারেশনের চক্করে মইনের সাথে প্রেমময় মুহূর্ত খুব কম কাটানো হচ্ছে, কেমন যেন রোবোটিক দাম্পত্য। আজ মইন বিছানা বই নিয়ে বসলো, চোখ তার রিডিং চশমা। ইসিকে টেনে কোলের কাছে নিয়ে গম্ভীর গলায় বলল, আজ কিছু ইম্পর্টেন্ট টপিক দাগিয়ে দিচ্ছি, ম্যাথ ওখান থেকে করবে, বুঝলে? ইসি দোনামনা করছে। মইন বলল, শরীর খারাপ নাকি? না, তবে আজ থাক। শরীর খারাপ না হলে থাকবে না, বিশেষে মুখের কথা না। এসো, আজ 1 ঘন্টা দেখাবো, বাকিটা কাল সকালে। মইন ম্যাথে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লিয়ার করছিল। ইসি ওসব মন নেই, সে মইনকে দেখছে। রিডিং চশমা পরা শ্যামসুন্দর মুখটা একটা প্রফেসরের মতো লাগছে, সুদর্শন উষ্ণ প্রফেসর, যাকে দেখে ভার্সিটির শত শত তরুণী মুগ্ধ হয়। ইসিকে মৃদু ধাক্কা দিয়ে মইন বলে, নাও এখন এখান থেকে এই 2টো সলভ করো। ইসি শুনছে না, গাইগুই করছে। মইন বলল, করো বলছি। ইসি মাথা দুষ্টুমি চাপলো। কখনো মইন চশমা খুলে নিচ্ছে, কখনো অ্যাডামস আপেলে চিমটি কাটছে, কখনো ওর পালছে দেখছে। মইন বাচ্চাদের মতো কর্মকাণ্ড দেখে বলো, পড়ার সময় পড়া, স্টপ দিস। ইসি থামলো। বলো, তুমি না কেমন জানি হয়ে গিয়েছো এসপি। কেমন হয়ে গিয়েছি? কেমন অনাগ্রহী আমার প্রতি। এটা কেমন কথা ইসি, কেমন বেহুদা কথা। বিরক্ত হয়ে বলল মইন। বেহুদা কথা না। হ্যাঁ, আমাকে পড়াবে, পড়ানোর সময় তুমি খুব সিরিয়াস হয়ে যাও, মানলাম। তাই বলে আমাকে নোটিশ করবে না তুমি? আজ আমি তোমার পছন্দের নাইটি পরেছি, 2-1টা কমপ্লিমেন্ট তো পেতেই পারি। মইন এতক্ষণে খেয়াল করলো রানী গোলাপি রঙের একটা সফট সিল্কের নাইটি। এটা মইন ভীষণ পছন্দের। পরলে তার বইয়ের দিকে তাকালে মইন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়, অথচ আজ খেয়ালই করলো না। সারাদিনে ব্যস্ততা মইনের মাথা সবসময় ঠিক থাকে না, আজকাল রোমান্টিকতা আসে না। মইন লজ্জিত হলো। ইসিকে কাছে টেনে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে নিজের ভুল কনসেপ্ট করে বলল, আই এম সরি বউ, ইউ আর লুকিং সো অ্যাডোরেবল লাইক এ পিগ কিটেন। ইসি মন ভুলল না। এটা হালকা ম্যাচিউর আচরণ মইনের সাথে সে করেনি আগে। আজ অকারণে ব্যাপারটা টানলো। বলল, এটা হয়তো স্বাভাবিক, বিয়ের পর প্রথম স্বামীরা 2 চোখে বউ ছাড়া কাউকে দেখতে পায় না, একেবারে বউয়ের কাছে পড়ে থাকে। আর 2 দিন গেলে তখন ওই আকর্ষণ, ওই ব্যাকুলতা খুঁজে পাওয়া যায় না। তখন তারা অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালি পুরুষ আফটার অল
আমি তো চাই না তুমি সবসময় দেখো আমাকে, ওসব আহ্লাদ চাই না। আমি চাই যখন আমি তোমার মনের মতো করে সাজবো তখন আমাকে দেখো, অথচ তোমার চোখই পড়ে না আমার দিকে। মইন শান্ত চোখে ইসির দিকে তাকিয়ে আছে। ইসি ওর চোখের দিকে তাকিয়ে বলো, তুমি মাম্মা পাপা আর আমাকে কত বুঝেছো বিয়ের ব্যাপারে? এইবার আমি কিছু বলি ফরাজি, আমি নিজে যতটুকু বুঝেছি তোমাকে বলি শোনো। তবে বিয়ে হচ্ছে এমন একটা টার্ম, এই সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে লালন হয় প্রতিটা দিন প্রতিটা মিনিট, নয়তো শুকিয়ে যায়, ম্যারম্যারে হয়ে যায়। মুই নিমেষ দেখলো ইসিকে। ইসি চুপ হয়ে যায়। সে কতগুলো কথা মইনকে কেন বলল সে নিজে বুঝতে পারছে না হঠাৎ। তবে মইন বুঝে নিল সবটা। আসলে বউলোকের মনকে এমন সম্পর্কের শুরু থেকে মইন কথায় কথায় ওকে কাছে টেনে নরম আদর দেওয়া, কথায় কথায় সৌন্দর্য নিয়ে মন্তব্য করা, ওকে যখন তখন চুমু খাওয়ানো বা দুজনের রোমান্টিক মুহূর্ত, এসব পরিস্থিতি চাপে আর হয়ে ওঠে না আগের মতো। মইন সময় দিতে পারে না কিংবা ক্লান্ত থাকলে হয়ে ওঠে না। এইসব দিন দিন নোটিশ করে ইসি আর অবচেতন মনে গেঁথে রেখেছে। আজ কথায় কথায় বলে ফেলল মইনকে, করে ফেলল নীরব অভিযোগ। মইন শুকনো হাসি হাসে। এই মেয়েরা এত বোকা, ওরা যদি বুঝতো সারাদিন একটা পুরুষের ওপর দিয়ে কতটা ধকল যায়। বিয়ের পর নতুন নতুন ইসিকে কোলে তুলে ঘরময় পায়চারি করেছে, আহ্লাদে আহ্লাদে ভরিয়ে রেখেছে, নারী মনে গেঁথে দিয়েছে ওই সুখ। বাস্তবতা বোঝনি, ভাবেনি ওই ব্যাপারগুলো তো সবসময় করা সম্ভব না একজন স্বামীর পক্ষে। ইসি শুয়ে পড়ল ওপাশ ফিরে। তার হঠাৎ মনটা খারাপ হলো। মইন বই খাতা সরিয়ে রেখে ওকে কোলে তুলে নিল। ইসি উদাস গলায় বলল, অভিযোগ করিনি আমি, ছাড়ো। মইন ছাড়ে না, তীর্যক হাসি হাসে। ইসি সে হাসি দেখে অভিমানে ফেটে পড়ে, তবে বুঝতে দেয় না। শান্ত স্বরে বলো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। তুমি শান্ত থাকো, শান্ত থাকলে এসব রোমান্টিক কথা আসে না মুখে। অলরাইট। মইন এবার হাসিতে ফেটে পড়ে। কিছুক্ষণ হেসে বলে, দিনকে দিন টিনেজার মেয়েদের মতো হয়ে যাচ্ছ। সেটাই অভিমানে নিজেকে ছাড়ানোর চেষ্টা ব্যস্ত হিসেবে। কিন্তু মইনের পুরুষালিত শক্তি কাছে অপরাগত। মইন ওকে কোলে নিয়ে পুরো কটেজ ঘুরে বলো, এই যে সামনে 1 সপ্তাহ রাইট আজকে করিয়ে দিলাম, হ্যাপি? তারপর মিঠির দিকে তাকিয়ে বলে, তুই সাক্ষী, কিন্তু তোর মা যেন আর অস্বীকার না করে। ইসি নিজেকে ছাড়িয়ে নিতে চায়, পারে না। ওকে বিছানায় শুয়ে মইনের ওপর আচ্ছা হলো। ইসি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, মইন জোর করে তার দুগাল চেপে নিজের দিকে ফিরে চোখে চোখ রেখে ইসি আবার মুখটা ঘুরিয়ে নেয়। এভাবেই 8 ঘন্টা চলে যায়। মইন শেষমেশ রাগ দেখে বলে, বাড়াবাড়ি হচ্ছে, আমি সব অভিযোগ শুনেছি না, স্বীকার করছি না। একে ধাক্কা মেরে উঠে মইন হাত টেনে ধরে, আবারও গম্ভীর হয়ে বলো, বাড়াবাড়ি হচ্ছে। টেনে ইসিকে আবারও শুয়ে দেয়। আদরের দস্তাদস্তি এক পর্যায়ে হেসে ফেলে ইসি। তার রাগের নাটকটা আর চালিয়ে যেতে পারল না, ধরা খেয়ে গেল সে। মইন কয়েক মিনিটের জন্য হাঁ করে তাকিয়ে থেকে বলে উঠল, ওরে নাটকবাজ, এই ব্যাপারে তবে দাঁড়াও। বলে দুটো হাত আটকে দিল ইসির দুগালে। হঠাৎ মইন এমন আক্রমণে হকচকে উঠে ইসি, ছটপটিয়ে উঠে এইবার পেতে মরিয়া সে। ওকে পুরোটা আয়ত্তে নিয়ে মইন বলল, অনেক বাড়াবাড়ি, অনেক বাড়াবাড়ি, এখন কারো বাড়াবাড়ি দেখি। ইসি ছটপট করে বলছে, মইন অভিযোগ করব না, আমি অঙ্ক করব, আর এমন করব না আমি পড়তে পারবো, পড়াও আমাকে। হাসছে মইন, দুপাশে বাঁধন দূর করে ইসি গাল ছুঁয়ে অঙ্ক পড়ে। আগে বাড়াবাড়ি হিসেবটা বুঝে দিতে চাই।